হ্যালো এভরিওয়ান, স্বাগতম জানাচ্ছি সবাইকে। আমি একটু প্রথমে সেট আপ করে দিচ্ছি, কেমন? তারপর তোমাদের সাথে কথা বলতেছি। ওকে, I hope all right. আচ্ছা, আমি একটু তোমাদের গ্রুপের লাইভে দিয়ে দিচ্ছি, তারপর তোমাদের সাথে কথা বলতেছি। কি রে ভাই, প্রতিদিন ভয়ের দাম দাম দিতে আয় আল্লাহ, আমি গ্রুপে 26-এর গ্রুপে বলছি, কিন্তু গ্রুপে বলতে ভুলে গেছি। 25-এর গ্রুপে বলতে ভুলে গেছি। কি বললাম এটা? এতক্ষণ একটু আওয়াজটা চুদুর বুদুর মনে হচ্ছিল। এখন ঠিকঠাক আছে কিনা বলো তো একটু সবাই। ওয়ালাইকুম আসসালাম। অনেকে সালাম দিচ্ছে। বাবা জি কাশি। আচ্ছা চল 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 শুরু করি। দ্বিতীয় অধ্যায় লেকচার 5-এ চলে আসছি, হাঁটি হাঁটি পা করে। চলো, লেকচার অনেকগুলো লাগবে দ্বিতীয় অধ্যায়ে। ওদের আওয়াজ একটু বন্ধ করে দিই। শরৎ আহমেদ, এই তোমাদের জন্য আজকে স্পেশাল একটা জিনিস দেখাবো তোমাদের, কেমন? আগে আমরা একটু পড়া শুরু করি। দেখো, আমাদের অধ্যায়ের নাম হচ্ছে বক্তার আচরণ। ঠিক আছে, বক্তার আচরণ এবং হচ্ছে আরেকটা হচ্ছে উৎপাদকের আচরণ। কেমন? দুইটাই হচ্ছে আলাদা আলাদা বিষয়, বক্তার আচরণ, উৎপাদকের আচরণ। তো বক্তাকে বলছিলাম, বক্তা হচ্ছে যে বা যারা উপযোগ নিঃশেষ করে, যে বা যারা উপযোগ নিঃশেষ করে। কি বলছিলাম? যে বা যারা উপযোগ নিঃশেষ করে, যে বা যারা উপযোগ নিঃশেষ করে। উৎপাদক মানে হচ্ছে যে বা যারা উপযোগ সৃষ্টি করে। এখন প্রশ্ন হচ্ছে, তুমি তো এখনো উৎপাদক লেভেলে যাও না, ঠিক আছে? বড় হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা বড় হয়ে সবাই কোনো না কোনো প্রতিষ্ঠান আমরা তৈরি করব, যে প্রতিষ্ঠানে আমরা কোনো না কোনো দ্রব্য বা সেবা উৎপাদন করবো, যে কোনো কিছু হইতে পারে। তো একজন বক্তা যখন উৎপাদন করে, উৎপাদক যখন উৎপাদন করে, তখন সে কি আচরণটা করে? বক্তা যখন উপযোগ নিঃশেষ করে, অর্থাৎ কোন একটা জিনিস খায়, তখন সে কিভাবে আচরণ করে? এই বিষয়টা হচ্ছে এই অধ্যায়ের আলোচ্য বিষয়। তো যেটা বক্তার আচরণ, বেসিক্যালি বক্তা যে আচরণটা করে, এই আচরণটাকে বলা হয় চাহিদা। আর উৎপাদকে যে আচরণটা করে, এটাকে বলা হয় যোগান। অর্থাৎ চাহিদা জিনিসটা তৈরি হয় বক্তার কাছ থেকে, আর যোগান জিনিসটা আসে হচ্ছে উৎপাদকের কাছ থেকে। তাহলে বক্তার আচরণটাকে বলা হয় চাহিদা, উৎপাদকের আচরণটাকে বলা হয় যোগান। তো আজকে আমরা এই অধ্যায়ের যে দ্বিতীয় অধ্যায়ের, আমরা তোমাদেরকে বারবার বলি যে দ্বিতীয় অধ্যায়ের হচ্ছে আমরা 4টা টপিকে ভাগ করছিলাম। 4টা টপিকে ভাগ করছিলাম, এবং আমাদের প্রথম টপিকটা ছিল উপযোগ, এটা তোমাদেরকে রিভিল করে দিচ্ছি। এবং আজকের যে টপিকটা, এটা বেসিক্যালি ওই যে বক্তা এবং উৎপাদকের যে আচরণ, এই বক্তা এবং উৎপাদকের যে আচরণ, এটার হচ্ছে বেসিক পার্টটা আমরা পড়বো। বেসিক পার্টটা পড়বো, অর্থাৎ আজকে আমরা পড়বো চাহিদা ও যোগানের বেসিক। চাহিদা ও যোগানের কি বলতো? বেসিক। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে চাহিদা এবং যোগানের বেসিক। আচ্ছা, এই জায়গাটা খেয়াল করো, এই জায়গাটা খেয়াল করো। এই যে চাহিদা ও যোগানের বেসিক,
ভোক্তা উৎপাদকের আচরণ। এখানের মধ্যে এটা হচ্ছে আমাদের পার্ট 1 ছিল, বাট তোমার হচ্ছে টপিক 1 আর এটা হচ্ছে টপিক 2। কেমন? এখানে আরো দুইটা টপিক আছে, দুইটা টপিক আস্তে আস্তে আমরা রিভিল করব কি হবে সেটা। তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে চাহিদা এবং যোগানের বেসিক। সবাই একটু বলো আজকের আলোচ্য বিষয় কি, সবাই একটু কমেন্ট করো যে আজকের আলোচ্য বিষয় কি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে চাহিদা যোগানের বেসিক। চাহিদা যোগানের কি বলতো? বেসিক। সবাই একটু কমেন্ট করেন। কি কি লাগবে সুরজ স্যার, কি লাগবে? চাহিদা যোগানের বেসিক। ওমা কিরে আজকে স্টুডেন্ট কম? এ ভাই আজকে স্টুডেন্ট এত কম কেন? স্টুডেন্ট কি জানতো না আজকে ক্লাস করাবো? আমি বোধহয় ইয়াতে বলি দেই, আমি সেকেন্ড ইয়ারে বোধহয় বলি যাই। আমি সেকেন্ড ইয়ারে বলি নাই নাকি? এই জন্য তুমি চাইলে নিয়ে যাব গল্প করি। जो बोला है तो अल्लाह आपको जो चाहिए आप ये जीत लो। ওকে, চাহিদা যোগানের বেসিক। আমি একটু দেখি যে কয়জন আসছে আমি দেখতেছি না কেন ভাই, মোবাইলটা ফালা দিতে হবে আমার থেকে। যাবে কয়জন যুক্ত হয়েছে বুঝতেছি না। আচ্ছা হয়তো আসবে একটু পরে। আচ্ছা তোমরা একটু কমেন্ট করিও। তোমরা দেখতেছো সবার বিয়ে হয়ে যাচ্ছে। আহা রে কষ্ট লাগলো। আচ্ছা চাহিদা যোগানের বেসিক, চলো এখান থেকে যে যে বিষয়টা আমাদের হচ্ছে এখানের আলোচ্য বিষয়গুলো কি কি, এখান থেকে আমাদের কি কি পড়তে হবে, এখানের যে আলোচ্য বিষয়, এই আলোচ্য বিষয়গুলো কি কি একটু নোট ডাউন করবা। যেমন আমরা উপযোগের অনেকগুলো আলোচ্য বিষয় বুঝছি, একইভাবে এখানে কিছু আলোচ্য বিষয় আছে। যেমন একটা হচ্ছে চাহিদা এবং হচ্ছে যোগানের, চাহিদা এবং যোগানের ধারণা। ঠিক আছে, ধারণা মানে হচ্ছে কাকে বলে সেটা। এরপর হচ্ছে চাহিদা এবং তোমার হচ্ছে যোগানের নির্ধারক, চাহিদা এবং যোগানের কি নির্ধারক। এরপর হচ্ছে তোমার চাহিদা এবং যোগানের অপেক্ষক, চাহিদা এবং যোগানের অপেক্ষক। এরপর হচ্ছে তোমার চাহিদা এবং যোগানের অপেক্ষকের পর আসবে হচ্ছে তোমার অপেক্ষকের পরে কি বিষয়টা আসবে? ধারণা, নির্ধারক, অপেক্ষক। এরপর হচ্ছে বিধি। এরপর হচ্ছে চাহিদা এবং যোগানের সমীকরণ। তারপর হচ্ছে চাহিদা যোগানের সমীকরণের পর আসবে সূচি। এরপর আসবে হচ্ছে চাহিদা যোগানের সূচির পর হচ্ছে রেখা। এরপর হচ্ছে তোমার রেখার হচ্ছে ঢাল। কেমন? রেখার ঢাল। এই রেখার মধ্যে আবার অনেক জিনিস আছে, যেমন হচ্ছে রেখার আকৃতি, ঠিক আছে, সংকোচন প্রসারণ, হ্রাস বৃদ্ধি, এগুলো হচ্ছে তোমার রেখার মধ্যে আছে। আকৃতি, সংকোচন প্রসারণ, হ্রাস বৃদ্ধি, এই বিষয়ে এই টপিকগুলো হচ্ছে রেখার সাথে রিলেটেড। এখানে বেসিক টপিকগুলো কি জানো? বেসিক টপিকগুলো আমি যদি তোমাদেরকে বলি যে এখানে আসলে বেসিক টপিকগুলো কি, এখানে বেসিক টপিক হচ্ছে একটা হচ্ছে বেসিক ধারণা, চাহিদা কাকে বলে, যোগান কাকে বলে, এটা ধারণা। এরপর এটা হচ্ছে বেসিক টপিক, নির্ধারক, অপেক্ষক, বিধি, সমীকরণ, সূচি, রেখা, ঢাল, এগুলো হচ্ছে আমাদের বেসিক পার্ট। এই বেসিক পার্টগুলো বুঝে গেলে সেটা চাহিদা যোগানের হোক, আয় ভোগের হোক, সঞ্চয় আয়ের হোক, বিনিয়োগের হোক, জাতীয় আয়ের হোক, ডাজন্ট ম্যাটার, যে কোনো কিছু তুমি শিখতে পারবা যদি এগুলো পড়ো। কি কি বেসিক টপিক? একটা ধারণা, নির্ধারক, অপেক্ষক, বিধি, সমীকরণ, সূচি, রেখা, এরপর হচ্ছে ঢাল। এই টপিকগুলো যদি আমরা বুঝি সেক্ষেত্রে হচ্ছে তোমার এই পার্টটা আমাদের ক্লিয়ার হবে। কয়টা টপিক আছে এখানে? হচ্ছে প্রায় 5, 6, 7, 8টা টপিক। 8টা টপিক যদি বুঝতে পারো, এই যে
তোমার এই টপিক 2টা ক্লিয়ার হবে। টপিক 2টা ক্লিয়ার হবে। তো এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করবো সবাই। তো সবাই রেডি কি একটু বলো, সবাই একটু রেডি কিনা বলো আগে। ভাই ফ্যানটা বন্ধ করে দিই। ওরে এই তো সবকিছু লেখা যাচ্ছে। আচ্ছা সবাই বুঝতে পারছো? একদূর লেট করে ফেলছো সবার সাথে? আমরা এখন পড়া শুরু করে দেয়, আমরা এখন পড়া শুরু করি দেয়। আচ্ছা সবাই রেডি কিনা একটু বলো যে আমরা পড়া শুরু করবো না, শুরু করবো কিনা একটু বলো সবাই। আমরা পড়া শুরু করবো? লেট করে ফেললাম? কোনো লেট করে দেয়, কোনো সমস্যা নেই। আলোচ্য বিষয় বহুত কিছু, বর্ষা মজুমদার বদ্যি পরে আসছে, কমেন্ট করে টালাই হচ্ছে। ওকে ধন্যবাদ। এবার আসো এদের বেসিক পার্টটা শুরু করি, চাহিদা যোগাদের বেসিক। তো একসাথে পড়বো, একটা একটা বোঝার চেষ্টা করি। আচ্ছা দেখো, আমরা প্রথমে চাহিদা নিয়ে আলোচনা করি। চাহিদা, চাহিদা এটাকে ইংরেজিতে বলা হয়, তোমার হচ্ছে চাহিদাকে ইংরেজিতে বলা হয় ডিমান্ড। কেমন? চাহিদাকে ইংরেজিতে বলা হয় কি বলতো? ডিমান্ড। এটাকে প্রকাশ করা হয়, ঠিক আছে, প্রকাশ করা হয়, ঠিক আছে, শুধুমাত্র ডি দিয়ে অথবা কিউডি দিয়ে। এই কিউডি মানে হচ্ছে কোয়ান্টিটি অফ ডিমান্ড। কোয়ান্টিটি অফ কি? ডিমান্ড। কোয়ান্টিটি অফ ডিমান্ড, তাহলে চাহিদা। কেমন? এই চাহিদাকে প্রকাশ করা হয় ডি বা কিউডি দিয়ে, যেটাকে বলা হচ্ছে কোয়ান্টিটি অফ ডিমান্ড। আচ্ছা কোয়ান্টিটি অফ ডিমান্ড দিয়ে প্রকাশ করা হয়। তাহলে সবাই একটু কমেন্ট লিখো, চাহিদাকে কি দিয়ে প্রকাশ করা হয়? ডি অথবা কিউডি দিয়ে। ডি অথবা কি? কিউডি দিয়ে। প্রশ্ন হচ্ছে স্যার চাহিদা জিনিসটাকে, চাহিদা বেসিক্যালি আমরা যেটা মনে করি যে আমরা কোনো কিছু চাইলে সেটা চাহিদা। আমরা কোনো কিছু চাইলে সেটা কি? চাহিদা। আমার নেট প্রবলেম হইতেছে, তোরও নেট প্রবলেম হচ্ছে আজকে, বলা হয় খুব কম, জানতো না মনে হয় ক্লাস থেকে। খেয়াল করো ভালো করে, এই ডি বা কিউডি দিয়ে প্রকাশ করা হয়। এখন চাহিদা বলতে আমরা স্বাভাবিকভাবে বুঝি কোনো কিছু চাওয়াকে চাহিদা বলে, কোনো কিছু চাওয়াকে চাহিদা বলে, আমরা যেটা বেসিক্যালি বুঝি। কিন্তু অর্থনীতিতে কি বলতে জানো? কোনো কিছু চাওয়াকে চাহিদা নয়, কোনো কিছু চাওয়াকে চাহিদা নয়। কোনো কিছু চাওয়া সেটা জাস্ট আকাঙ্ক্ষা হতে পারে, কিন্তু চাহিদা নয়। চাহিদা হওয়ার কতগুলো শর্ত দেয়। অর্থনীতিতে চাহিদা হইতে গেলে কতগুলো শর্ত বা উপাদান আছে। বলো শর্ত বা কি আছে? উপাদান আছে। এই শর্ত বা উপাদানগুলো থাকলে, মানে একবার শর্ত বা উপাদানগুলো থাকলে তবে চাহিদা বলা যাবে, আদারওয়াইজ বলা যাবে না। কি কি শর্ত বা উপাদান? মনে রাখবা চাহিদা উপাদান বা শর্ত হচ্ছে তিনটি। এটা এমসিকিউতে আসে, গুরুত্বপূর্ণ এমসিকিউতে আসে যে চাহিদার উপাদান কয়টি, চাহিদার উপাদান কয়টি বা শর্ত কয়টি। চাহিদা দিতে গেলে বলছে তিনটা জিনিস লাগবে। বলো কয়টা জিনিস লাগবে? তিনটা। কি কি বলছে? কোন দ্রব্য কোন দ্রব্য বা সেবা পাওয়ার আকাঙ্ক্ষা, দ্রব্য বা সেবা পাওয়ার আকাঙ্ক্ষা লাগবে। আকাঙ্ক্ষা, কোন দ্রব্য বা সেবা পাওয়ার আকাঙ্ক্ষা। এরপর বললো কি? আর্থিক সামর্থ্য লাগবে, আর্থিক সামর্থ্য। এরপর লাগবে কি? অর্থ ব্যয়ের ইচ্ছা, অর্থ ব্যয়ের ইচ্ছা। তাহলে কোন দ্রব্য বা সেবা পাওয়ার আকাঙ্ক্ষা, আর্থিক সামর্থ্য, অর্থ ব্যয়ের ইচ্ছা। এই তিনটা বৈশিষ্ট্য যদি থাকে, এই তিনটা বৈশিষ্ট্য যদি থাকে, তখন তাকে আমরা চাহিদা বলতে পারবো, আদারওয়াইজ বলতে পারবো না। এখন এই তিনটা শর্ত যদি তুমি শিখে ফেলো, এই তিনটা শর্ত যদি শিখে ফেলো, তুমি চাহিদার সংখ্যাটা নিজে থেকে বানাইতে পারবা। কিভাবে বানাইতে পারবা? একদম ইজিলি বানাইতে পারবা। কোন দ্রব্য বা সেবা পাওয়ার আকাঙ্ক্ষা, ওই যে যেটা শিখছি সেটা, কমা আর্থিক সামর্থ্য, আর্থিক সামর্থ্য ও অর্থ ব্যয়ের ইচ্ছা, অর্থ ব্যয়ের ইচ্ছাকে চাহিদা বলে। অর্থ ব্যয়ের ইচ্ছাকে কি বলে? চাহিদা বলে। কোন দ্রব্য বা সেবা পাওয়ার আকাঙ্ক্ষা, আর্থিক সামর্থ্য, অর্থ ব্যয়ের ইচ্ছাকে চাহিদা বলে। ঠিক আছে, দেখো ওই যেটা শিখছি সেটাই বলে দিলাম। তাহলে চাহিদা কাকে বলে বললে, চাহিদা কাকে বলে যদি পরীক্ষা আসে, সেক্ষেত্রে তোমাকে কষ্ট করে নতুন করে শিখতে হচ্ছে না, যদি তুমি শর্ত বা উপাদানগুলো শিখে ফেলো। শর্ত বা উপাদান যদি তিনটা শিখে ফেলো, তাহলে সেক্ষেত্রে নতুন করে সংজ্ঞা শিখতে হচ্ছে না, যেটাই শর্ত সেটাই সংজ্ঞা। এখন তোমার শুধুমাত্র এতটুকু শিখলে চাহিদা কাকে বলে জ্ঞানমূলকে পারবা, জ্ঞানমূলকে পারবা, এটা জ্ঞানমূলকে আসবে। অনেক সময় আমাদেরকে বিভিন্ন অর্থনীতিবিদের
অর্থনীতিবিদের একটা সংজ্ঞা দিয়ে বলবে এটা কে বলছে, ঠিক আছে, এটা কে বলছে, এরকম সংজ্ঞা আসে। তো এদের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে সংজ্ঞাটা দিচ্ছে সে হচ্ছে বেনহাম, ঠিক আছে, অর্থনীতিবিদ বেনহামের মতে। বেনহামের মতে কথাটা একটু সবাই কমেন্ট করো যে কার মতে। বেনহামের মতে সবাই একটু কমেন্ট করো কার মতে, সবাই একটু কমেন্ট করো কার মতে, ওনার নামটা একটু কমেন্ট করো, কারণ তোমরা পরীক্ষা অনেকে ভুল করো। অর্থনীতিবিদ বেনহাম, অর্থনীতিবিদ কে? বেনহাম। কি বলছে? ওনার কথাটা খুব আসে, কেন জানো? কারণ অন্যান্য অর্থনীতিবিদ যারা সংজ্ঞা দিচ্ছে সবাই এই একই তিনটা কথা বলছে, আকাঙ্ক্ষা, সামর্থ্য, অর্থব্যয়ের ইচ্ছা, এই তিনটা থাকলে তাকে চাহিদা বলে, সবাই এই কথা একই বলতে বলছে। বেনহামের সংজ্ঞাটা একটু ব্যতিক্রম, একটু ব্যতিক্রম, যেখানে এই তিনটা কথার একটা কথা বলে। কি বলছে? কোন নির্দিষ্ট সময়ে, কোন নির্দিষ্ট সময়ে ক্রেতা বিভিন্ন দামে, ক্রেতা বিভিন্ন দামে কোন দ্রব্যের, কোন দ্রব্য বা সেবা, কোন দ্রব্য বা সেবা যে পরিমাণ ক্রয় করতে প্রস্তুত থাকে, ক্রয় করতে প্রস্তুত থাকে, ক্রয় করতে কি থাকে? প্রস্তুত থাকে, তাকে চাহিদা বলে। কথাটা বলছে বেনহাম। ওনার কথার মধ্যে দেখো একটা কথা হয়, আকাঙ্ক্ষা, আত্মীয়, তত্ত্ব, ইচ্ছা নেই, শুধু একটা কথা বলছে যে যতটুকু তারা ক্রয় করতে প্রস্তুত থাকে, যতটুকু তারা ক্রয় করতে প্রস্তুত থাকে, কোন একটা নির্দিষ্ট সময়ে ক্রেতা বিবিধ দামে, ক্রেতা বিবিধ দামে একটা দ্রব্যের যে পরিমাণ ক্রয় করতে প্রস্তুত থাকে। দেখো এই কথাটা ভালো করে খেয়াল করবা, ক্রয় করতে প্রস্তুত। তুমি কখন ক্রয় করতে প্রস্তুত? ঠিক আছে, তুমি কখন 10টা শার্ট, 2টা মোবাইল ফোন, দুইটা হচ্ছে তোমার কি গাড়ি, যে কোনো একটা জিনিস কখন কিনতে প্রস্তুত থাকবা? যখন, যখন কি ক্রয় করতে প্রস্তুত কখন? যখন তোমার মধ্যে কি থাকবে? আকাঙ্ক্ষা থাকবে, আর্থিক সামর্থ্য থাকবে, অর্থব্যয়ের ইচ্ছা থাকবে, তিনটা থাকলে তুমি ক্রয় করতে প্রস্তুত থাকবে। তাহলে একটা হচ্ছে তোমাদেরকে জ্ঞানমূলক প্রশ্ন বললাম, যেটা হচ্ছে জ্ঞানমূলকের জন্য আসবে। আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বললাম, যেটা হচ্ছে আমাদেরকে এমসিকিউতে দিতে পারে, বেনহামের কথাটা দিতে পারে। যে পরিবার ক্রয় করতে প্রস্তুত থাকে তাকে ওই দ্রব্যের চাহিদা বলে। এখানে তো লিখে দেয় ওই দ্রব্যের, তাকে ওই দ্রব্যের চাহিদা বলে। চাহিদা বলে, ক্রয় করতে প্রস্তুত থাকে তাকে ওই দ্রব্যের চাহিদা বলে। তাহলে এই জিনিসটা ক্লিয়ার করে বলো, চাহিদার কনসেপ্টটা ক্লিয়ার করে বলো, চাহিদার কনসেপ্টটা ক্লিয়ার করে বলো সবাই। আচ্ছা, চাহিদার কনসেপ্টটা ক্লিয়ার করে সবাই বলো। শুধু এই সপ্তাহে ট্রাই করবো যে রেগুলার ক্লাস নেওয়ার জন্য, কারণ এই সপ্তাহ পরে তোমাদেরকে হয়তো 2-1 দিন বন্ধ দিতে হবে, এই জন্য আমি একটু তাড়াতাড়ি তোমাদেরকে পড়াই দিতে চাই। ওকে, বের হবে বলতে এটা শেষ, বুঝতে পারছো সবাই? যারা আছো যারা বুঝতে পারছো কিনা একটু বলো, শিওর করো, কনফার্ম করো, কনফার্ম করো, কনফার্ম করো একটু তাড়াতাড়ি। কিরে ভাই, আবার ইয়েটা চলে গেছে, লাইভটা চলে গেছে। আচ্ছা, ওকে, আচ্ছা, ক্লিয়ার। আমি শুধু বর্ষার কমেন্ট দেখতেছি, আর কারো কমেন্ট দেখতেছি না। আমি শুধু বর্ষার কমেন্ট দেখতেছি, আর কারো কমেন্ট দেখতেছি না। আচ্ছা, স্নিগ্ধ বুঝছে, তারপর হচ্ছে সুলতানা, ওরাও বলছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। ওকে, ক্লিয়ার হলে এবার আসো। এবার দেখো, খেয়াল করো, আমরা যখন তোমার হচ্ছে আমরা যখন কোন একটা মোবাইল কিনি, দেখো আমরা যখন কোন একটা মোবাইল ক্রয় করি, যখন মোবাইল কিনি তখন, আর হচ্ছে যখন আমরা পোশাক কিনি, তখনের মধ্যে একটা পার্থক্য দেখবা, একটা পার্থক্য দেখবা যে আমরা মোবাইল কিনে হচ্ছে একটি, আর পোশাক কিনলে একসাথে 2টা বা 3টা একসাথে কিনতে পারি, একসাথে কিনি, আর এটা কিনি একটা মাত্র। দেখো এই দ্রব্যের চাহিদা, এটা ক্রয় করতে প্রস্তুত 1 পিস, মানে এটা হচ্ছে ক্রয় করতে প্রস্তুত, মানে এটার মোবাইলের চাহিদা হচ্ছে 1 পিস, 1 একক চাহিদা হচ্ছে 1 একক। কিন্তু পোশাকের চাহিদা যদি কথা বলো, আমরা যখন পোশাক কিনতে যাই তখন পোশাকের চাহিদা হচ্ছে 2 বা 3 একক। কেমন? আচ্ছা, 2 একক ধরে দিচ্ছি, সমস্যা নেই। দেখো আমরা যখন
মোবাইল কিনি, একটার বেশি কিনার কিন্তু আগ্রহ দেখা না, আবার শার্ট প্যান্ট কিনলে দুইটা রেখে দেয়, 4-5টাও কিনতে আমাদের তেমন একটা গায়ে লাগে না। প্রশ্ন হচ্ছে আমি তোমাদেরকে কি বুঝাতে যাচ্ছি, আমি বুঝাতে যাচ্ছি কোনো একটা দ্রব্যের চাহিদা কম, আবার কোনো আরেকটা দ্রব্যের চাহিদা বেশি হতে পারে, বেশি হতে পারে। আবার দেখবা তোমার হচ্ছে এই শীতকালে যে হুডি পরতেছে, আমরা হুডির চাহিদা বাড়তেছে, হুডির চাহিদাটা বাড়তেছে। আবার গরমকালে, আবার তুমি যখন গ্রীষ্মকালের কথা বলবা তখন এই হুডির চাহিদাটা কমে যাবে। তাহলে আমি কি বুঝালাম, একটা দ্রব্যের চাহিদা বাড়তেও পারে, আর ওই দ্রব্যের চাহিদা আবার কমতে পারে। কার কারণে? সময়ের কারণে, সময়ের কারণে। আর এখানে কার কারণে কমছে? তাহলে সময়ের কারণে চাহিদা বাড়তেও পারে, আবার কমতেও পারে। আবার একটা দ্রব্যের চাহিদা কম, একটা দ্রব্যের চাহিদা বেশি হওয়ার পেছনে কারণ কি? আবার দেখো মোবাইল ফোন যখন কিনতেছি, কেউ আইফোন নিচ্ছে, কেউ OnePlus নিচ্ছে, আবার কেউ হচ্ছে তোমার রেডমি নিচ্ছে। তাহলে দেখো এক একজন এক একটা নিচ্ছে। তাহলে আইফোন কারা নিচ্ছে? যাদের আয় বেশি, যে কোনো ভাবে চুরি ডাকাতি করুক, যেমনি করুক, যাদের আয় বেশি তারা ওইটা দিচ্ছে, যাদের আয় কম তারা একটু কম দামি মোবাইল গুলো দিচ্ছে। এখন তো কম দামি মোবাইল নাই, সবগুলো বেশ দামি মোবাইল। আবার দেখো এই যে মোবাইলের চাহিদা আর পোশাকের চাহিদার মধ্যে একটা পার্থক্য দেখা যাচ্ছে, যে এটার চাহিদা একটু কম আর এটার চাহিদা বেশি। তার মানে আমি কি বোঝাতে যাচ্ছি, চাহিদা জিনিসটা, এই যে এত কথা যে বললাম, এটা এই এত কথার মানে কি? এত কথার মানে হচ্ছে একটা জিনিস, যে এই চাহিদা জিনিসটা কখনোই স্থির নয়। বলো, এই চাহিদা জিনিসটা কখনো কি নয়? স্থির। তাহলে চাহিদা কখনো কি নয়? স্থির নয়। চাহিদা হচ্ছে একটা পরিবর্তনশীল চলক। চলক মানে কি? যেটা পরিবর্তন হয় আসলে। আচ্ছা, পরিবর্তনশীল চলক না বলে চাহিদা হচ্ছে পরিবর্তনশীল, এতটুকু বললে হচ্ছে জাস্ট। চাহিদা হচ্ছে কি? পরিবর্তনশীল। তাহলে আমি আবার বলতেছি, আমরা এতগুলো কথা বলছি কি, মোবাইল ফোনের চাহিদা একটা হইতে পারে, পোশাকের চাহিদা 4-5টা হইতে পারে, অনেক সময় দেখা যায় এরকম। আবার অনেক সময় মোবাইল ফোনের চাহিদা বাড়ে, আবার কমে। তারপর হচ্ছে মনে করো যে গ্রীষ্মকালে একটা দ্রব্যের চাহিদা বাড়ছে, আবার শীতকালে কমে যাচ্ছে, আবার শীতকালে একটা দ্রব্যের চাহিদা বাড়ছে, গ্রীষ্মকালে কমে যাচ্ছে। তাহলে আমি বুঝাতে চাইলাম যে চাহিদা অনেক সময় কম হইতে পারে, বেশি হইতে পারে, বাড়তে পারে, কমতেও পারে। চাহিদা কম হইতে পারে, বেশি হইতে পারে, বাড়তেও পারে, আবার কমতেও পারে। এখন এই যে চাহিদা বাড়বে না কমবে, বেশি হবে নাকি কম হবে, এটা যাদের উপর নির্ভর করে। এই যে দেখো, বাড়বে কমবে, বাড়বে কমবে, বাড়বে কমবে, এই যে চাহিদা, যাদের কারণে চাহিদা পরিবর্তন হয়, তাদেরকে বলা হয়, চাহিদা নির্ধারক। তাহলে চাহিদা নির্ধারক কারা? যাদের কারণে চাহিদার পরিবর্তন হয়, যাদের কারণে চাহিদা কি হয়? পরিবর্তন হয়, তারা হচ্ছে চাহিদা নির্ধারক। অর্থাৎ এই নির্ধারক গুলা, যেমন দেখো দাম, আয়, সময়, দাম, আয়, সময়, এরাই বলে দিবে চাহিদা কি বাড়বে নাকি কমবে। কারা বলবে? যে এরা বলবে, এরা দাম, আয়, সময়, এরাই হচ্ছে কি বলতো? এরা হচ্ছে চাহিদা নির্ধারক। কথাটা বুঝছো সবাই? চাহিদা নির্ধারক বুঝছো কথাটা? চাহিদা পরিবর্তনশীল, চাহিদা কখনো স্থির হয়। আচ্ছা, কথাটা বুঝছো? চাহিদা স্থির, পরিবর্তনশীল। চাহিদা স্থির নয় মানে কথাটা এখানে শেষ। এখানে এই কথা দিয়ে আর কথা বাড়ায় কেমন? মানে আমি তোমাকে এতটুকু প্রমাণ করছি যে চাহিদাটা কখনোই স্থির থাকে না, এর সবসময় পরিবর্তন হয়। আর যাদের কারণে পরিবর্তন হয়, তাদেরকে বলা হচ্ছে চাহিদা নির্ধারক। তাহলে চাহিদা নির্ধারক কাকে বলে? চাহিদার নির্ধারক চাহিদা, যাদের কারণে চাহিদা পরিবর্তন হয় তারা নির্ধারক। ইয়েস ভাইয়া, আগের স্লাইড গুলো একবার দেখাবেন।
আচ্ছা আগে স্লাইড গুলো ক্লাস শেষ হলে তো একটু টেনে দেখতে পারবে, তারপরে আমি দেখাবো সমস্যা। আচ্ছা চাহিদা নির্ধারক মানে কি বলছি? কোন দ্রব্যের চাহিদা যে বিষয়গুলোর উপর নির্ভর করে। তাহলে চাহিদা নির্ধারক কাকে বলে? কোন দ্রব্যের চাহিদা যেসব বিষয়ের উপর নির্ভর করে। কোন দ্রব্য বা সেবার চাহিদা যেসব বিষয়ের উপর নির্ভর করে তাদেরকে চাহিদা নির্ধারক বলে। কোন দ্রব্যের চাহিদা যেসব বিষয়ের উপর নির্ভর করে তাদেরকে কি বলে? চাহিদা নির্ধারক বলে। এখন আমি তোকে যে লিখলাম যে দাম, কেমন, আয়, সময়, ঠিক আছে, এইভাবে করে যদি আমরা একটা মুখস্থ করি, এটা যদি আমরা একটা মুখস্থ করি, এরকম যদি একটা করে মুখস্থ করি, এটাকে বলা হয় বলদের পদ্ধতি। এটাকে বলা হবে বলদের মতো মুখস্থ করা। কেমন? এভাবে করে একটা করে যদি মুখস্থ করো, একটা করে যদি মুখস্থ করো, দাম, আয়, সবাই এভাবে করে মুখস্থ করলে বলদের মতো মুখস্থ করা হবে। এই জন্য আমি তোমাদেরকে বলদ বানাবো না, আমি বানাবো তোমাদেরকে হিরো। এই জন্য তোমাদেরকে একটা নিনজা টেকনিক দিচ্ছি, নিনজা টেকনিক। বলদ একটা কি দিচ্ছি? একটা হচ্ছে নিনজা টেকনিক দিচ্ছি। এই টেকনিক ফলো করলে তোমার অনেকগুলো মনে থাকবে। দেখো নির্ধারক গুলো কারা, দেখো বললাম প্রীতাঙ্গিত। এই যে প্রীতাঙ্গিত, একটা শব্দ, শুধু একটা শব্দ, অনেকগুলো আসবে এখান থেকে। দেখো কিভাবে আসবে, দেখো একটা করে আসে। চলো একটা করে আনি। প্রথমে পি। এই পি মানে হচ্ছে দ্রব্যের নিজস্ব দাম। দ্রব্যের কি নিজস্ব দাম। আমরা একটা দ্রব্য ধরে নিই বোঝার জন্য, কেমন? আমরা যদি বলি কলম, কলমটা হচ্ছে আমাদের দ্রব্য, সিলেক্টেড দ্রব্য, কেমন? এই কলমের চাহিদার কথা বলতেছি আমরা। এই কলমের কিসের কথা বলতেছি? চাহিদা। এই কলমের চাহিদাটা তার নিজের দামের উপর নির্ভর করবে। তাহলে কি বলছি? একটা কলমের আমরা যদি চাহিদার কথা বলি, তাহলে এই কলমের চাহিদাটা কলমের নিজস্ব দামের উপর নির্ভর করবে। প্রথম গেল, কেমন? এরপর আসো আর। আর মানে হচ্ছে সম্পর্কিত দ্রব্যের দাম। এখন সম্পর্কিত দ্রব্য মানে কি? এই কলমের সাথে সম্পর্কিত আরো দ্রব্য আছে। যেমন দেখো এই কলমের সাথে সম্পর্কিত দ্রব্য কি কি আছে। যেমন দেখো একটা হচ্ছে কালি, কলমের সাথে সম্পর্কিত দ্রব্য একটা হচ্ছে কালি। আরেকটা সম্পর্কিত আছে, সেটা হচ্ছে পেন্সিল। খেয়াল করো, একটা কালি আর একটা কি পেন্সিল। তো কি বলছি? এই কলমের চাহিদাটা নির্ভর করবে কিসের? সম্পর্কিত দ্রব্যের দামের উপর। সম্পর্কিত দ্রব্য মানে কি? এই যে কালির দাম আর পেন্সিলের দাম। এই যে কালির দাম, পেন্সিলের দাম, এটার উপরেও কলমের চাহিদা নির্ভর করে। কিভাবে দেখো যেমন আমি যদি লিখি যে কথাটা, যদি এভাবে লিখি যে কালি, কলম, পেন্সিল। তুমি যখন কলম ইউজ করতে যাবা, অবশ্যই তোমার কালি লাগবে, মাস্ট লাগবে। এটা হচ্ছে মাস্ট লাগবে। আর কলমের পরিবর্তে পেন্সিল দিয়ে লিখতে পারবা, বিকল্প। এটা হচ্ছে বিকল্প। আমি আরো একটা উদাহরণ দিচ্ছি। যেমন যদি আমরা ভাল্ব জ্বালাই, মাস্ট বিদ্যুৎ লাগবে। বাল্ব জ্বালাতে মাস্ট বিদ্যুৎ লাগবে। আবার বাল্বের পরিবর্তে কি জ্বালাতে পারি? মোমবাতি জ্বালাতে পারি। খাবার উদাহরণ দিব। খাবার উদাহরণ যদি দিই, মনে করো চা খাইতে, স্বাভাবিকভাবে চা খাইতে চিনি লাগে। সুস্থ মানুষ হলে, অসুস্থ মানুষরা খায় না আর কি। আবার চায়ের পরিবর্তে কি খেতে পারো? চায়ের পরিবর্তে কফি খেতে পারো। কফি খেতে পারো। তাহলে দেখো একটা জিনিস যখন ইউজ করতে আরেকটা জিনিস মাস্ট থাকে, তখন তাদেরকে বলা হয় পরিপূরক দ্রব্য। খেয়াল করো, এরা পরস্পরে হচ্ছে পরিপূরক দ্রব্য। আর যখন একটার বিকল্প হিসেবে একটা, তখন এদেরকে বলা হয়
পরিবর্তক দ্রব্য। যেমন চায়ের পরিপূরক চিনি, কলমের পরিপূরক কালি, বাল্বের পরিপূরক বিদ্যুৎ। আর চায়ের বিকল্প কফি, কলমের বিকল্প পেন্সিল, বাল্বের বিকল্প মোমবাতি। বাল্বের বিকল্প মোমবাতি। তাহলে সম্পর্কিত দ্রব্য কয় প্রকার? 2 প্রকার। বলো সম্পর্কিত দ্রব্য কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে পরিপূরক দ্রব্য, এটা হচ্ছে পরিপূরক দ্রব্য, আরটা হচ্ছে পরিবর্তক দ্রব্য। এই বিষয়টা ভালো করে বুঝতে হবে কিন্তু, কারণ এটার উপর ডিপেন্ড করে আমাদের পরবর্তী পড়াগুলো ডিপেন্ড করবে, কারণ এগুলো পরবর্তীতে আসবে। পরিপূরক দ্রব্য, ঠিক আছে? তাহলে পরিপূরক ওটা কোন একটা জিনিসের উপযোগ পেতে গেলে আরেকটা দ্রব্য মাস থাকলে তখন তারা পরিপূরক। একটা পরিবর্তক যখন আরেকটা ইউজ করা হয় তখন হচ্ছে পরিবর্তক। তাহলে এবার খেয়াল করো, তোমরা নিজেরা বলো, এই যে কালির দাম বাড়লে, খেয়াল করো, এই যে কালির দাম যদি বেড়ে যায়, কালির দাম বাড়লে অবশ্যই এটার দাম বাড়বে। বিদ্যুতের দাম বাড়লে অবশ্যই বাল্বের কস্ট বেশি আসবে। চিনির দাম বাড়লে অবশ্যই চায়ের কস্ট বেশি আসবে। যদি কস্ট বেশি আসে, কালির দাম যদি বেড়ে যায়, কলমের দামও তো বাড়বে। যার কারণে এই কলমের চাহিদা, দেখো কালির দাম বাড়ার কারণে এই কলমের চাহিদাকে আমরা এইভাবে লিখি, কিউডি এক্স। কলমটাকে মনে করো আমরা এক্স ধরে নিচ্ছি, কেমন? তাহলে দ্রব্যের, এই দেখো, দ্রব্যের নিজস্ব দাম, মানে কি? পি অফ এক্স। এক্স মানে কলম, এখানে এক্স মানে কলম। কলমের দাম বাড়লে চাহিদা কমে যাবে, আবার দাম কমে গেলে চাহিদা বেড়ে যাবে, এভাবে করে প্রভাবিত করে। একইভাবে কালির দাম যদি বেড়ে যায়, কালি কেমন? এই কালির দাম যদি বেড়ে যায়, তোমার কলমের চাহিদা কমে যাবে, আবার কালির দাম কমে গেলে কলমের চাহিদা বেড়ে যাবে। কেন? ওর দাম বেড়ে গেলে ওর দাম বেড়ে যাবে, ওর চাহিদা কমে যাবে। আর ওর দাম কমে গেলে ওর দাম কমে যাবে, চাহিদা বেড়ে যাবে। আবার দেখো কলমের দাম বাড়লে, এই যে পেন্সিলের দাম বাড়লে, খেয়াল করো, পেন্সিলের দাম যদি বেড়ে যায়, যদি এটার দাম বাড়ে, মানুষে বেশি কলম ইউজ করবে, তাহলে কলমের চাহিদা কিউডি অফ এক্স বেড়ে যাবে। আর এটা যদি কমে যায়, এটাও কমে যাবে। দেখো পেন্সিলের দাম বাড়লে কলমের চাহিদা, এটা কলমের কিন্তু মনে রাখবা, কলমের চাহিদা বাড়বে, পেন্সিলের দাম বাড়লে কলমের চাহিদা বেড়ে যাবে, আবার এটা কমে গেলে এটাও কমে যাবে। এটা বুঝছো কিনা বলতো? এই 3টা বুঝছো কিনা বলতো? এই 3টা বুঝছো? এখানে কিন্তু 3টা চলে আসে, দ্রব্যের নিজস্ব দাম, পরিপূরক দ্রব্যের দাম, পরিবর্তক দ্রব্যের দাম। এটা বুঝছো কিনা বলো? এখান থেকে আমরা একটা নোট লিখতে পারি যে পরিপূরক দ্রব্যের দাম বাড়লে, পরিপূরক দ্রব্যের দাম বাড়লে চাহিদা হ্রাস পায়, ঠিক আছে? দাম বাড়লে চাহিদা হ্রাস পায়। অথবা এটা আমরা দেখা যাচ্ছে কি, তোমার পরিপূরক দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে এবং দাম কমলে চাহিদা বাড়ে, এভাবে করে শর্টকাট লিখি, তাহলে পুরো কথাটা আসে। আর পরিবর্তক দ্রব্যের দাম বাড়লে চাহিদা বাড়বে, এবং তোমরা কথাই লিখবা, কেমন? দাম কমলে চাহিদা কমবে। আমার মতো লিখিও না, এভাবে করে লিখলে পরে বুঝবা না, বাসে সুন্দর করে লিখবা। এই 3টা জিনিস ক্লিয়ার? বুঝছি? তাহলে দেখো মনে রাখবা প্লিজ, এই কথাগুলো মনে রাখবা প্লিজ, আমি পারবো বলতেছি। এরপর আসো আয়, প্রিতাঙ্গিত, আয় মানে হচ্ছে এখানে ইনকাম বা আয়। বেসিক্যালি এটাকে আমরা পরবর্তীতে ওয়াই দ্বারা প্রকাশ করব। এখানে মনে রাখার সবটা আয় দিছি, আয় কেমন? দেখো এটা হচ্ছে ভোক্তার আয়। বলো কিসের আয়? ভোক্তার আয়। তো ভোক্তার আয় বাড়লে কোন একটা দ্রব্যের, ঠিক আছে, ভোক্তার আয় বাড়লে ওই যে কলমের চাহিদা, কলমের কি চাহিদা, এটাও বাড়বে। আবার আয় কমে গেলে চাহিদা কমে যাবে। দেখছো প্রভাবিত করতেছে, যে চাহিদাকে প্রভাবিত করতেছে। এরপর আসো, দ্রব্য দিয়ে বুঝাচ্ছি। এরপর আসো প্রেতাঙ্গিত। আচ্ছা, টি দিয়ে কি হবে? টেস্ট বা রুচি অথবা টাইম। আচ্ছা সবাই লিখে ফেলে আগে, সবাই। যেমন তুমি মনে করো যে কলমের চাহিদা একটা সময়ের উপর নির্ভর করে, কিসের উপর? সময়ের উপর নির্ভর করবে। তুমি এখন পড়ালেখা করতেছো, এখন তোমার কলম লাগতেছে, এই জন্য তোমার চাহিদা আছে। বুড়ো হয়ে গেলে পড়ালেখা নাই, কিছু করার লিখার দরকার নেই, তখন আর কলমের চাহিদাটা আস্তে আস্তে কমে যাবে সবাই। তো এটা যদি শীতকাল আর গ্রীষ্মকালের কোন একটা দ্রব্য হয়, তাহলে ভালো উদাহরণ দেওয়া যায়। যেমন শীতকালে হুডির চাহিদা বাড়ে, আর গ্রীষ্মকাল কমে যায়, সময়ের কারণে আপ ডাউন হয়।
একইভাবে সবগুলো এভাবে প্রভাবিত করবে। আমরা সবগুলো লিখে ফেলি সময় নষ্ট না করে। এরপর হচ্ছে অ্যাডভার্টাইজ, বিজ্ঞাপন। বিজ্ঞাপনও চাহিদাকে প্রভাবিত করে। প্রেতাঙ্গিত, এন্ড দিয়ে হচ্ছে নাম্বার অফ কাস্টমার, ক্রেতার সংখ্যা। মনে রাখবা ক্রেতার সংখ্যা যদি বেশি হয়, ক্রেতার সংখ্যা বেশি হলে চাহিদাও বেশি হবে। প্রেতাঙ্গিত। জি হচ্ছে গভর্নমেন্ট ইনফ্লুয়েন্স, সরকারের প্রভাব। ঠিক আছে, অনেক সময় সরকারি অনেক প্রভাবের কারণে চাহিদা বাড়ে কমে। এই আই দিয়ে হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেড বা আন্তর্জাতিক বাণিজ্য। আর টি দিয়ে হচ্ছে টেস্ট বা রুচি। তাহলে প্রেতাঙ্গিত, এটা যদি বুঝো তোমার প্রায় 10টার মতো করে তোমার টপিক শেষ হবে। এরা সবাই কাকে প্রভাবিত করে? চাহিদাকে প্রভাবিত করে। এখানে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যদি বলা যায় স্যার, একটু ইম্পর্টেন্ট গুলো দাগাই দেন না স্যার, ইম্পর্টেন্ট কোডগুলো। যেমন পরীক্ষা আসে, সম্পর্কিত দ্রব্যের দাম কিভাবে চাহিদাকে প্রভাবিত করে, জনগণের ভোক্তার আয় কিভাবে চাহিদাকে প্রভাবিত করে, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার বিজ্ঞাপন কিভাবে চাহিদাকে প্রভাবিত করে। এগুলো তোমার জ্ঞানমূলক প্রশ্নে আসবে। বা দ্রব্যের নিজস্ব দাম কিভাবে চাহিদাকে প্রভাবিত করে, যেগুলো বক্স করে দিচ্ছি ভাইয়া, যেগুলো এভাবে করে বক্স করে দিচ্ছি, মনে রাখবে এগুলো হচ্ছে অনুধাবনের জন্য লাগবে। এগুলো হচ্ছে অনুধাবন মূলক প্রশ্নের জন্য লাগবে। অনুধাবনের জন্য প্রশ্নগুলো লাগবে। কোথায় ফ্যানটা নেই? কয়জন আরো কে তুই কার হদন আছে বাকি? এতে তো গুলি এতে স্ট্রাইকার খেলে বুঝি তুই। আচ্ছা চলো, পরিবর্তক দ্রব্যের নোটটা বুঝলাম না। আচ্ছা পরিবর্তক দ্রব্যের নোটটা, আচ্ছা পরিবর্তক দ্রব্যের কি, যে পেন্সিলের দাম বাড়লে, দেখ তুই যদি চিন্তা করছিস, কফির দাম বেড়ে গেলে তুই কি কফি খাবি নাকি চা খাবি? ওই খেয়াল করবে, এটা কফির দাম বেড়ে গেছে, তুই কফি খাবি না চা খাবি? অবশ্যই চা। তাহলে চায়ের চাহিদা বেড়ে যাবে। একটার দাম বাড়লে অন্যটার চাহিদা বেড়ে যাবে, এটার দাম কমে গেলে এটার চাহিদাও কমে যাবে। কারণ এটার দাম কমে গেলে মানুষের কফি খাবে, তো তখন এটার চাহিদা বাদ গিয়ে মানুষের কফিতে ঢুকবে। তাহলে খেয়াল করো, কফির দাম বাড়ে গেলে মানুষের চা বেশি খাবে, আবার চার দাম কমে গেলে মানুষের কফি বেশি খাবে। মনে করো তখন কি, চায়ের কফির দাম কমে গেলে মানুষের সবাই কফি খেতে চাইবে, তখন চায়ের চাহিদাটা অটোমেটিক কমে যাবে। এই তুই বুঝছস? পরে ভিডিও দেখে নোট করো না, এসএস দিবা, কেন এসএস দিবা? ওই যে তুই বলছে পরে নোট করো। আচ্ছা তাহলে চাহিদা নির্ধারকগুলো বুঝতে পারছো? এই ইয়া আতিক কনফার্ম কর। আচ্ছা যা বাবা, দুজন অনলি দুজন হোস। আচ্ছা চলো তাহলে আমরা চাহিদাটা বুঝতে কিনা বলো, চাহিদা এবং চাহিদা নির্ধারক বুঝতে কিনা দেখো, চাহিদা নির্ধারক বুঝতে কিনা দেখো। এটা বুঝতে পারলে, চাহিদা এবং চাহিদা নির্ধারক যদি বুঝতে পারো, আবার এতগুলো হিজিবিজি কি করলাম আমি এত। আচ্ছা চাহিদা এবং চাহিদা নির্ধারক বুঝছো কিনা বলো, এগুলো এই নির্ধারক গুলো বুঝছো কিনা বলো। এটা বুঝতে পারলে ডান লিখো, গলার অবস্থা খুব খারাপ। এরপর তোমাকে জোগাড়টা দেখাচ্ছি, এটা বুঝতে পারলে ডান লিখো, সবাই একটা ডাল লিখো। এরপর আসো, এরপরে যে টপিকটা সেটা হচ্ছে যোগানকে ইংরেজিতে বলা হয় সাপ্লাই। খেয়াল করো,
সাপ্লাই। এটাকে প্রকাশ করা হয় কি দিয়ে প্রকাশ করা হবে? এস অথবা কিউএস। এস অথবা কিউএস। কিউএস মানে কি? কোয়ান্টিটি অফ সাপ্লাই। কোয়ান্টিটি অফ সাপ্লাই, ঠিক আছে? এটাকে আমরা বলবো কি? এস বা কিউএস, যেটাকে বলে কোয়ান্টিটি অফ সাপ্লাই। তো যোগান কি? দেখো যোগান কি, আমি যদি তোমাকে চাহিদার সাথে যদি বলি, চাহিদার সাথে সম্পর্ক রেখে শিখো। চাহিদা মানে কি? চাহিদা মানে হচ্ছে একজন ক্রেতা। এটা হচ্ছে একজন ক্রেতা, মোকলেস। কেমন? মোকলেস হচ্ছে ক্রেতা। ও যেটা ক্রয় করতে প্রস্তুত, সেটা হচ্ছে চাহিদা। বুঝো, দোকানে গেলা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা শার্ট আছে, দেখো মোকলেস বলছে স্যার আমি 1 নম্বর 3 নম্বর 4 নম্বর এই তিনটা শার্ট নেবো। কত দিব স্যার? আমি 1 নম্বর 3 নম্বর শার্ট নেবো, 3 নম্বর শার্ট নেবো, 4 নম্বর শার্ট নেবো। ও কয়টা কিনতে প্রস্তুত? 3 একক কিনতে প্রস্তুত। তাহলে 3 এককটা হচ্ছে ওর চাহিদা। এখন দেখো, খেয়াল করো তো, এই যেটা কিনতে গেছে এখানে একজন এই 5টা জিনিস রেখে দিচ্ছে, এখানে 5টা দ্রব্য রেখে দিচ্ছে একজনে, এই 1 2 3 4 5টা দ্রব্য রেখে দিচ্ছে। এই 5টা দ্রব্যটা হচ্ছে যোগান। তার মানে বিক্রেতা 5টা বিক্রয় করতে প্রস্তুত। এই 5টি দ্রব্য এটা হচ্ছে বিক্রয় করতে প্রস্তুত। কে বিক্রয় করতে প্রস্তুত স্যার? কে বিক্রয় করতে প্রস্তুত? বিক্রেতা অথবা উৎপাদনকারী। শুধু তোমরা একটা জিনিস ভুল করো, তোমরা বিক্রেতার উৎপাদনকারী ছিল না, আগে বিক্রেতার উৎপাদনকারী সেটাই তোমাদেরকে। তারপর বুঝাচ্ছি, তোমাদের বাড়ির পাশে মামার দোকান বা চাচার দোকান একটা আছে না? বাড়ির পাশের দোকান, ওই বাড়ির পাশের দোকান থেকে তুমি একটা কলম কিনলা, তুমি একটা ওখান থেকে কি কিনলা? কলম কিনলা। স্বাভাবিকভাবে যে মামা থেকে কলমটা নিচ্ছ, যে চাষা থেকে মালিক, মনে করো যে ও বিক্রেতা, মনে রাখবো আজকে থেকে ও বিক্রেতা নয়, আজকে দেখে মনে রাখবো ও বিক্রেতা নয়। ও কি জানো? ও দোকানদার ভাই, ও অর্থনীতিতে কখনো বিক্রেতা হতে পারবে না, ও দোকানদার। বিক্রেতাকে জানো? এই কলমের গায়ের উপর একটা নাম লেখা আছে, মনে করো যে ম্যাটাডোর আছে, অথবা মনে করো যে ফ্রেশ আছে, অথবা মনে করো যে হচ্ছে গুড লাক আছে। এই গুড লাক, এই দেখো ম্যাটাডোর, ফ্রেশ, গুড লাক, এরাই হচ্ছে বিক্রেতা বা উৎপাদনকারী। তোমার মামার দোকান থেকে, চাচার দোকান থেকে, বাড়ির পাশের দোকান থেকে, যে দোকান থেকে কলমটা কিনছো সে দোকানদার, অথবা সর্বোপরি তাকে এটাও বলা যেতে পারে সে সেবাদানকারী বলতে পারবো। বাট তাকে আমরা কি বলতে পারবো না? দোকানদার বা সেবাদানকারী বলতে পারবো, তাকে আমরা বিক্রেতা বলতে পারবো না। বিক্রেতা উৎপাদনকারী বা ফার্ম। অর্থনীতিতে মনে রাখবা, বিক্রেতা যে কথা, উৎপাদনকারী একই কথা। ফার্ম মানে ওই প্রতিষ্ঠান, এটা একটা ফার্ম। ম্যাটাডোর ফার্ম, ফ্রেশ ফার্ম, গুড লাগের ফার্ম, এগুলো হচ্ছে এক একটা ফার্ম। এই ফার্ম গুলোই হচ্ছে বিক্রেতা বা উৎপাদনকারী। এই জিনিসটা ক্লিয়ার থাকবে। তাহলে আমরা যাদের থেকে কিনি তারা হচ্ছে দোকানদার বা সেবাদানকারী, তারা বিক্রেতা নয়। বিক্রেতা হচ্ছে যে বানায় সে বিক্রেতা। উৎপাদনকারী হচ্ছে বিক্রেতা। ও কি কথা বলছিলাম? যে 5টা দ্রব্য বিক্রি করার জন্য সে রাখছে, এই 5টা দ্রব্য বিক্রয় করতে প্রস্তুত। আর এই বিক্রয় করতে যেটা প্রস্তুত, এটাকে বলা হয় যোগান। এখন প্রশ্ন হচ্ছে যে স্যার বিক্রয় করতে প্রস্তুত যেটা, সেটা যোগান বুঝলাম। যে পোশাক তৈরি করছে সে তো শুধু 5টা তৈরি করে দেয়, সে আরো কিছু তৈরি করছে যেটা তার স্টকে আছে। একটা কথা বলে ফেলে দেয়, আসলে কথার মধ্যে চলে আসে। স্টকে আছে স্টক। এই স্টক এটাকে বলা হয় মজুদ। স্টককে বাংলায় বলা হয় মজুদ। ও দোকানে 5টা আনছে, দেখো দোকানে 5টা আনছে, আরো কিছু ওর বাসায় আছে। ওর বাসায় যেগুলো আছে, দোকানে যেগুলো তুলছে, এগুলো যখন সবগুলো এই 5টা বলে করো, বাসায় আরো আছে, বাসায় আরো 10টা আছে, এই 10টা 5টা এরা সবগুলো একসাথে ছিল 15টা। এই 15টা হচ্ছে আমার মজুদ। ওখান থেকে যেটা 5টা বাজারে আনছি, ওই 5টা হচ্ছে জোগাড়। বাকি যে 10টা আছে ওটা এখনো বাসায় আছে, ওইগুলো হচ্ছে মজুদ। একটা বলে দিচ্ছি, মজুদ কি? কোন দ্রব্য বা সেবার বিক্রয়যোগ্য মোট পরিমাণকে, কোন দ্রব্য বা সেবার বিক্রয়যোগ্য মোট পরিমাণকে মজুদ বলে। কোন দ্রব্য বা সেবার বিক্রয়যোগ্য মোট পরিমাণকে কি বলে? মজুদ বলে। ওই যে বললাম, আমার একটা কারখানা আছে, ওই কারখানার মধ্যে
আমি 5,000 পিস পোশাক তৈরি করলাম, ওই 5,000 পিসটা হচ্ছে মজুদ। এখন থেকে এই কারখানা থেকে আমি 3,000 পিস বাজারে আনছি, বাজারে দোকানে আনছি আর কি। তো বাজারে আনলে, দোকানে আনলে, এই যে বাজারে বিক্রয় করতে প্রস্তুত, যেটা বাজারে বিক্রয় করতে কি, এই বিক্রয় করতে যেটা প্রস্তুত, এটাকে বলা হচ্ছে যোগান। তাহলে যোগান কাকে বলে? এই যে যোগান কাকে বলে বলতেছে, দেখো যোগান কাকে বলে? মজুদকৃত, ওই যে যেটা মজুদ ছিল, কেমন? মজুদকৃত দ্রব্যের যে পরিমাণ বাজারে, মজুদকৃত দ্রব্যের যে পরিমাণ বাজারে বিক্রয়ের জন্য উপস্থাপন করা হয়, মজুদকৃত দ্রব্যের যে পরিমাণ বাজারে বিক্রয়ের জন্য উপস্থাপন করা হয় তাকে যোগান বলে। দেখো এগুলো অনেকে শিখে না, জিজ্ঞেস করলে পারে না, অনেকে শিখে না, জিজ্ঞেস করলে পারে না। মজুদকৃত দ্রব্যের যে পরিমাণ বাজারে বিক্রয়ের জন্য উপস্থাপন করে তাকে কি বলে? যোগান বলে। এগুলো অনেকে শিখে না। ওই যে তুমি যতটুকু তৈরি করছো তার মধ্যে যতটুকু বাজারে বিক্রয়ের জন্য উপস্থাপন করছো, এই বাজারে বিক্রয়ের জন্য যেটা উপস্থাপন করছো সেটা হচ্ছে আমাদের, তাহলে হচ্ছে সেটা যোগান। মজুদ হচ্ছে কোনটা? যেটা তুমি টোটাল তৈরি করছো, সেটা হচ্ছে মজুদ। টোটাল যতটা ছিল সেটা মজুদ, ওখান থেকে যতটুকু বিক্রয়ের জন্য আসছো সেটা হচ্ছে যোগান। ওই যে এখানে ও 5টা পোশাক বাজারে তুলছে, 5টা হচ্ছে ওর যোগান। এখান থেকে যেটা ক্রেতারা কিনবে সেটা হচ্ছে চাহিদা। যোগান দেয় বিক্রেতা, চাহিদা দেখায় ক্রেতা। তো দেখো এখানে বলছিলাম কি, আমাদের যে চাহিদাটা, এটা কি তোমার কি রে ভাই, ও কলমেরটা ওদিকে চলে গেছে। আচ্ছা, আমাদের যেটা চাহিদা ছিল, কোন দ্রব্য বা সেবার চাহিদা যেসব বিষয়ের উপর নির্ভর করে তাদেরকে বলা হয় চাহিদা নির্ধারক। কোন দ্রব্য বা সেবার চাহিদা যেসব বিষয়ের উপর নির্ভর করে তাদেরকে আমরা বলছিলাম চাহিদা নির্ধারক। তাহলে এখন যদি বলি যে যোগানের নির্ধারক কাকে বলে, এখানে তেমন একটা অর্থনীতিবিদের সংখ্যা আসে না। এখন যদি আমি তোমাকে বলি যোগানের নির্ধারক কাকে বলে, যোগানের নির্ধারক কাকে বলে, তাহলে কি বলবা? যোগানের নির্ধারক কাকে বলে তোমরা নিজেরা বলতে পারবো। কোন দ্রব্য বা সেবার যোগান, ওইটা ছিল চাহিদা, এটা হবে যোগান যেসব বিষয়ের উপর নির্ভর করে, কোন দ্রব্য বা সেবার যোগান যেসব বিষয়ের উপর নির্ভর করে তাদেরকে যোগানের নির্ধারক বলে। এগুলো মুখস্থ রাখার একটা টেকনিক আছে, চলো মুখস্থ রাখার যে টেকনিকটা আছে ওই টেকনিকটা একটু বলি তোমাদেরকে। এই টেকনিকটা হচ্ছে PLTD নিউজ, কেমন? এটা মনে রাখার জন্য জাস্ট PLTD। আমি এটা লিখে দিব একদিন, আমি এটা লিখে বলবো যে এটা কি, তুমি বলবো স্যার এটা যোগানের নির্ধারক। এখানে পি কে, এই যে পি দ্বারা কি বুঝাই, ওই যে পি দ্বারা হচ্ছে দ্রব্যের অনেক কিছু বুঝায়, কিন্তু পি দ্বারা অনেকগুলো জিনিস বুঝায়। যেমন তোমার পি দ্বারা একটা হচ্ছে দ্রব্যের নিজস্ব দাম, ওই যে কলমের কথা যদি বলি, কলমের দাম, হ্যাঁ। তারপর মনে করো পোশাক বললে পোশাকের দাম, যেটা বলে সেটা। এরপর হচ্ছে পরিপূরক দ্রব্যের দাম, এটাকে অনেকে প্রাইস অফ কমপ্লিমেন্টারি গুডস বলে, কেমন? প্রাইস অফ কমপ্লিমেন্টারি গুডস। আর এটা হচ্ছে পরিবর্তক দ্রব্যের দাম, এটা হয় প্রাইস অফ সাপ্লিমেন্টারি গুডস, পরিবর্তক। এরপর হচ্ছে মনে করো উপকরণের দাম, কোন একটা দ্রব্য তৈরি করতে যে উপকরণগুলো লাগে ওই উপকরণের দাম, ওই যে ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, এগুলোর দাম, এটাকে বলা হয় PI। দেখো একটা পি দিয়ে 4টা বোঝাচ্ছে। এরপর আসো এল দিয়ে কি বুঝে? এল দিয়ে হচ্ছে ল অফ প্রোডাকশন, উৎপাদন বিধি, ল অফ প্রোডাকশন বা উৎপাদন বিধি। কি দিয়ে কি বুঝাবে? ট্যাক্স বা কর। ডি দিয়ে কি বুঝাবে? তোমার হচ্ছে ডিমান্ড বা কোন দ্রব্যের চাহিদা। এন দিয়ে কি বোঝাবে? নাম্বার অফ বিক্রেতার সংখ্যা। ই দিয়ে কি বোঝাবে?
এক্সপেরিয়েন্স, অভিজ্ঞতা। ডব্লিউ দিয়ে কি বুঝাবে? ওয়েদার, আবহাওয়া। হ্যাঁ, আচ্ছা। এস, এস দিয়ে বুঝাবে হচ্ছে সাবস্টিটিউট। এই রাহাত, আচ্ছা তাহলে উৎপাদন বিধি, কর, চাহিদা, বিক্রেতার সঙ্গে অভিজ্ঞতা, আবহাওয়া ভর্তুকি। পরীক্ষা আসবে কি জানো? পরীক্ষা সব থেকে বেশি আসে কোনগুলো দেখো? বলবে দ্রব্যের নিজস্ব দাম কিভাবে চাহিদাকে প্রভাবিত করে, উপকরণের দাম কিভাবে চাহিদাকে প্রভাবিত করে, কর কিভাবে চাহিদাকে প্রভাবিত করে, হ্যাঁ, ভর্তুকি কিভাবে চাহিদাকে প্রভাবিত করে, এগুলো বেশি আসবে। এগুলো অনুধাবনের জন্য আসবে। যেগুলো এভাবে করে হাইলাইট করে দিচ্ছি, যেগুলো এভাবে করে হাইলাইট করে দিচ্ছি, এগুলো তোমার অনুধাবনের জন্য আসবে। বারবার বলে দিচ্ছি, যেগুলো হাইলাইট করা আছে, এরকম হাইলাইট করা আছে, এগুলো হচ্ছে অনুধাবন। এগুলো কিন্তু অনুধাবনের জন্য আসবে। তো দ্রব্যের নিজস্ব দাম, তো দ্রব্যের নিজস্ব দাম কিভাবে প্রভাবিত করে এগুলো শিখে রাখবা। কিভাবে প্রভাবিত করে মনে রাখবা? দ্রব্যের দাম বাড়লে যোগান বাড়ে, দ্রব্যের নিজস্ব দাম বাড়লে যোগানও বাড়ে, আবার দাম কমলে যোগানও কমে। উপকরণের দাম দেখো, উপকরণের দাম বাড়লে কোন একটা জিনিস তৈরি করতে এটার পিছনে যদি খরচ বেশি যায়, যোগান কমে যাবে, আর উপকরণের দাম কমলে যোগান বেড়ে যাবে। মুখস্থ করবা কিন্তু প্লিজ, কথাগুলো খেয়াল রাখো। উপকরণের দাম বাড়লে যোগান কমে যাবে, উপকরণের দাম বাড়লে যোগান কমবে, আবার দাম কমলে যোগান বাড়বে, দাম কমলে যোগান বাড়বে। তুমি যদি পোশাক তৈরি করো, কাপড় কাঁচামালের দাম বেশি হলে কম উৎপাদন করবা, দাম বাড়লে যোগান কমবে, আবার উপকরণের দাম কমে গেলে যোগান বাড়বে। কর, কর, কর কাকে বলে? এটা পরীক্ষা আসে। আচ্ছা, এগুলো অনুধাবনের জন্য মনে রাখবা। কর কাকে বলে? এটা পরীক্ষা আসে, ঠিক আছে? তো এটা মুখস্থ রাখো। প্রত্যক্ষ কোন সুবিধার আশা না করে, সুবিধার আশা না করে জনগণ বাধ্যতামূলক ভাবে, জনগণ বাধ্যতামূলক ভাবে যে অর্থ সরকারকে প্রদান করে, সরকারকে প্রদান করে, আগে বলা হয় ট্যাক্স। করকে কি বলা হয়? ট্যাক্স। সরকারের আয়ের প্রধান উৎস, সরকারের আয়ের প্রধান উৎস মনে রাখবো। সরকারের যে আয়, এই আয়ের প্রধান উৎস হচ্ছে ট্যাক্স, প্রধান উৎস হচ্ছে ট্যাক্স। যদি ট্যাক্স বেড়ে যায় মনে রাখবা, যদি ট্যাক্স বেড়ে যায়, খেয়াল রাখো, ট্যাক্স বেড়ে গেলে যোগান কমে যাবে, আর ট্যাক্স কমলে যোগান বেড়ে যাবে। কারণ ট্যাক্স বাড়লে উৎপাদনকারী যারা আছে তারা উৎপাদন কম করে, ট্যাক্স কমে গেলে আবার উৎপাদন বাড়ায় দেয়। ঠিক আছে? যত সরকার অনেক সময় ট্যাক্স ছাড় করে দেয়, ট্যাক্স মুকুব করে দেয়, বলে ট্যাক্স থাকবে না ভাই, তোরা তৈরি কর। আর একটা ভর্তুকি, ভর্তুকি মানে কি জানো? আমরা সরকারকে ট্যাক্স, দেখো জনগণ যখন সরকারকে দেয়, জনগণ যখন সরকার দেয়, এটা হচ্ছে ট্যাক্স। আর সরকার যখন জনগণকে দেয়, এটাকে বলা হয় ভর্তুকি, সাবসিডি, সাবসিডি, ভর্তুকি, ভর্তুকি বলে, ভর্তুকি, ভর্তুকি। সরকার যখন জনগণকে দেয়, কেন দেয়? ওই যে উৎপাদন, উৎপাদন কাজের, উৎপাদন কাজে গতিশীলতা, গতিশীলতা রক্ষার জন্য সরকার জনগণকে যে অর্থ প্রদান করে, যে অর্থ কি করে? প্রদান করে। উৎপাদন কাজে গতিশীলতা রক্ষার জন্য সরকার জনগণকে যে অর্থ প্রদান করে, এটা হচ্ছে ভর্তুকি। তো ভর্তুকি দিলে কি হয়? দেখো, ভর্তুকি দিলে, সাবসিডি দিলে কি হয়? সাবসিডি দিলে আমার যোগানটা বাড়ে, আবার ভর্তুকি কমাই দিলে যোগানটা কমে। কারণ সরকার যখন আমাদেরকে সাপোর্ট করবে, আমরা উৎপাদন বেশি করবো, আর আমরা যখন সাবসিডি পাবো না, সাপোর্ট পাবো না, তখন আমাদের যোগানটা কমে যাবে। কথা ক্লিয়ার? এগুলা কথা, এগুলো ক্লিয়ার কিনা বলো আগে? এই কথাগুলো ক্লিয়ার কিনা বলতো একটু। সবাই যদি ক্লিয়ার হয়ে থাকো, এটা ক্লিয়ার লিখো। তারপর তোমরা হচ্ছে বই থেকে, আবার বই থেকে যেটা আছে ওই বই থেকে একটু করে পড়ে দেখবা, ক্লিয়ার। ওকে, ক্লিয়ার থাকারই কথা, কারণ এগুলো নর্মাল জিনিস, এগুলো ক্লিয়ার হতে না পারলে জীবনে
এগুলো ক্লিয়ার হতে না পারলে জীবনে দুঃখ আছে। বলো জীবনে কি আছে? দুঃখ আছে। আচ্ছা, তাহলে এগুলো যদি বুঝো তাহলে তোমরা এগুলো সুন্দর করে লোড করে গ্রুপে জমা দিবা। এগুলো গ্রুপে জমা দিবা, ক্লিয়ার হলে আচ্ছা, ক্লিয়ার হলে এগুলো সুন্দর করে গ্রুপে জমা দিবা। কেমন? সুন্দর করে গ্রুপে জমা দিবা। আর যারা হচ্ছে দেরিতে আসছো তারা এসএস দিলে এসএস দিয়ে ফেলো, ঠিক আছে? যারা এসএস দিতে চাও এসএস দাও। এটা হচ্ছে আমাদের টপিক, নতুন টপিক আজকে এটা শুরু করছি। তাহলে টপিক এটা হচ্ছে কি কি পড়তে হবে সেটা আমি 5 সেকেন্ড সময় দিব, 5 সেকেন্ডের মধ্যে নিবা। 1 2 3 4 5 5 সেকেন্ডের ভিতরে এসএস দিতে হবে। আশা করি দিয়ে ফেলছো। লেটে যারা আসছো এটা দিয়ে ফেলো। 1 2 3 4 5 গেল। এটা হিজিবিজি অনেকগুলো কথা বলছে, এগুলো একটু তাড়াতাড়ি নিয়ে ফেলো। মানে একটা দ্রব্যের চাহিদা বাড়বে কমবে, এটা ভিডিও না দেখলে বুঝবা না। এগুলো ভিডিও না দেখলে বুঝবা না। এগুলো বুঝতে গেলে ভিডিও দেখতে হবে। এটা নাও। 1 2 3 4 5 1 2 3 4 5 সামনে টেস্ট পরীক্ষা শেষ হয়ে তো। এটা দাও, এটা দাও, দ্রুত দাও। আচ্ছা, এটা দিবা, এটা দেওয়ার দরকার নেই, কারণ এটা যারা লাস্ট আসো তারা এটা পাইছে। ওকে, আমি শেষ করে দিচ্ছি। আজকে একটু ক্লান্ত লাগতেছে, বেশি ক্লান্ত লাগতেছে। কেন যায়? ভালো থেকো, কালকে ক্লাস হবে ইনশাল্লাহ। ভালো থেকো, সুস্থ থেকো।